হ্যালো ভিউয়ার্স, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য মানসিক রোগের খুব পরিচিত একটি রোগ, যা আমরা প্রায়ই বলি কিংবা শুনে থাকি, তা হলো অ্যাংজাইটি। আমি আজকে আপনাদের সামনে অ্যাংজাইটি নিয়ে কিছু কথা বলার জন্য, খুবই ক্ষুদ্র পরিসরে আলোচনা করার জন্য আমি আজকে নির্বাচিত করেছি আলোচনার বিষয় হিসেবে। তাহলে চলুন আজকে আমরা অ্যাংজাইটি সম্পর্কে একটু আলোচনা করি। এই অ্যাংজাইটি সম্পর্কে আলোচনা করার জন্য আমি কিছু প্রশ্ন এবং এই প্রশ্নের প্রেক্ষিতে যারা অ্যাংজাইটি নিয়ে কাজ করেন তারা কি বলছেন সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। এই আলোচনা হয়তোবা খুবই সংক্ষিপ্ত এবং অপর্যাপ্ত, তারপর আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আমরা মোটা দাগে মানসিক স্বাস্থ্য কিংবা মানসিক রোগ সম্পর্কে কিছুটা ধারণা আমরা নিতে পারি, যে মানসিক সমস্যা নিয়ে যারা কাজ করেন তারা বিষয়টা কিভাবে দেখেন। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা অ্যাংজাইটি নিয়ে কিছু কথা বলি। প্রথমে অ্যাংজাইটি সম্পর্কে বলতে যে আমরা যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই তা হলো, হোয়াট ইজ অ্যাংজাইটি ইন ওয়ার্ডস? অর্থাৎ যদি কিছু শব্দ দিয়ে যদি আমরা অ্যাংজাইটিকে বোঝাতে চাই, তাহলে আমরা কোন শব্দগুলো আমরা অ্যাংজাইটির ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা করে থাকে। যে শব্দগুলো তারা অ্যাংজাইটির ক্ষেত্রে ব্যবহার করেন তা হলো অ্যাপ্রিহেনসিভ, আনইজিনেস or nervousness, usually an impending or anticipated state of being anxious। অর্থাৎ যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের মধ্যে এই লক্ষণগুলো আমরা দেখতে পাব। অর্থাৎ অ্যাংজাইটির মূল বক্তব্যই হলো যে ব্যক্তি তার মনে সমস্ত কিছু নেতিবাচকভাবে আসে এবং অজানা কোনো আতঙ্ক, ভয়, বিপদ নিয়ে শঙ্কিত থাকে এবং খুব অ্যাংশাস থাকেন। হাউ ডু অ্যাংজাইটি স্টার্ট? অ্যাংজাইটি আসলে কিভাবে শুরু হয় বা অ্যাংজাইটির কারণ? এর উত্তরে তারা যা বলতে চেয়েছেন তা হলো, দ্য কজ অফ অ্যাংজাইটি ইজ আননোন। অর্থাৎ অ্যাংজাইটির সঠিক কারণ এখনও বলা সম্ভব হচ্ছে না, তবে কিছু কিছু ঘটনাকে অ্যাংজাইটির কারণ হিসাবে তারা শনাক্ত করার চেষ্টা করেছেন। তার মধ্যে জেনেটিক্স, ব্রেনের কিছু অংশ বা ব্রেনের যে কেমিস্ট্রি, স্ট্রেস এবং আমরা যে পরিবেশের মধ্যে থাকি, এগুলো অ্যাংজাইটি বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হয়ে থাকে। তারপরে আমরা যে প্রশ্নটা করতে পারি তা হলো, হোয়াট ইজ দ্য সাইকোলজি বিহাইন্ড অ্যাংজাইটি? অর্থাৎ অ্যাংজাইটিরও একটা সাইকোলজি আছে, যে হোয়াট ইজ দ্য সাইকোলজি বিহাইন্ড অ্যাংজাইটি? অর্থাৎ অ্যাংজাইটির পিছনে কি সাইকোলজিটা আছে সেটা আমরা একটু এখানে তুলে ধরি। অ্যাংজাইটি ইজ বোথ এ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্টেট অফ নেগেটিভ এক্সপেকটেশন। অর্থাৎ অ্যাংজাইটি শারীরিক এবং মানসিকভাবে তার চাওয়ার জায়গাটাই হলো নেতিবাচক। অর্থাৎ অ্যাংজাইটিতে যারা
ভোগেন তাদের মনে সব কিছুতে নেতিবাচক, ভয়, আতঙ্ক, বিপদ, এই সমস্ত বিষয়গুলো তাদের মনের মধ্যে চলে আসে এবং মন এবং শরীরের মধ্যে তারা এগুলোই খোঁজার চেষ্টা করে। এবার আমরা চলেন একটু আলোচনা করি যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের মধ্যে কি কি লক্ষণগুলো আমরা দেখতে পাই। অ্যাংজাইটি আক্রান্ত ব্যক্তিদের সিমটমগুলোর মধ্যে ফিলিংস অফ ফিয়ার, dreads or uneasiness that may occur as a reaction to stress, অর্থাৎ চাপের প্রেক্ষিতে ব্যক্তি যে প্রতিক্রিয়া করে সেই প্রতিক্রিয়ার যে অনুভূতিগুলো আমরা ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যাবে তা হলো ভয়, আতঙ্ক এবং অস্বস্তি, ভালো না লাগা, স্বাভাবিক অনুভূতি কাজ না করা। তাছাড়া যেসব ব্যক্তি অ্যাংজাইটিতে ভোগেন তাদের মধ্যে আরও যে বিষয়গুলো লক্ষ্য করা যেতে পারে তা হলো এ পারসন উইথ অ্যাংজাইটি মে সোয়েট, ফিল রেস্টলেস অ্যান্ড টেন্স অ্যান্ড র্যাপিড হার্টবিট, অর্থাৎ অ্যাংজাইটিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায় তারা কোনো কারণ ছাড়াই অতিমাত্রায় ঘামেন। আমরা যারা এই গরমে ঘামছি আমাদের কিন্তু অ্যাংজাইটির জন্য না, অ্যাংজাইটিতে যারা ভোগেন তাদের যে ঘাম হয় সেটা কোনো বাহ্যিক কোনো কারণের প্রভাব হিসাবে হয় না। তারা সবসময় রেস্টলেস ফিল করে, খুব উদ্বিগ্ন থাকে এবং হার্টবিট খুব বেড়ে যায় কারণ ছাড়াই। অ্যাংজাইটি যখন এক্সট্রিম হয়ে যায় তখন সেটাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবে তারা বলার চেষ্টা করে। যেমন এক্সট্রিম অ্যাংজাইটি দ্যাট হ্যাপেন্স অফটেন ওভার টাইম মে বি এ সাইন অফ অ্যান অ্যাংজাইটি ডিসঅর্ডার, অর্থাৎ যখন এক্সট্রিম পর্যায়ে অ্যাংজাইটি কারো মধ্যে ঘটে এবং প্রায়ই যখন একটা দীর্ঘ সময় এই লক্ষণগুলো কারো মধ্যে দেখা যায় তাহলে ধরে নিতে হবে ওই ব্যক্তিটি অ্যাংজাইটিতে ভুগছেন। তাছাড়া অ্যাংজাইটিতে যারা ভোগেন তাদের আরও কিছু লক্ষণ তাদের মধ্যে দেখা যেতে পারে। তার মধ্যে ট্রাবল কনসেন্ট্রেটিং, মনোযোগ দিতে তাদের সমস্যা হয়, অর মেকিং ডিসিশনস, তারা সিদ্ধান্ত নিতে পারে না বা সিদ্ধান্ত নিতে তাদের সমস্যা হয়, অর ফিলিং মাইন্ড গোজ ব্ল্যাঙ্ক, অর্থাৎ মনে যেন তাদের মনটা ফাঁকা হয়ে গেছে, তাদের মনে কিছুই নেই। ফিলিং ইরিটেবল, টেন্স অর রেস্টলেস, এক্সপিরিয়েন্সিং নসিয়া, নসিয়া মানে বিতৃষ্ণাবোধ, তারা সবসময় এক ধরনের বিতৃষ্ণাবোধ তারা অনুভব করেন, অর অ্যাবডোমিনাল ডিস্ট্রেস, পেটের বিভিন্ন পীড়া বা পেটের মধ্যে অস্বস্তি তারা বোধ করেন। হ্যাভিং হার্ট পালপিটেশনস, অতিমাত্রায় তাদের হৃদস্পন্দন তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাছাড়া তাদের মধ্যে যেটা হয় যে তারা খুব ঘামতে থাকে, সোয়েটিং হয়, ট্রেমলিং হয়, কাঁপুনি এবং শেকিং, শরীর নাড়া দিয়ে ওঠে, ঝাঁকুনি দিয়ে ওঠে যারা অ্যাংজাইটি রোগে ভোগেন। ট্রাবল স্লিপিং, ঘুমের সমস্যা হয় তাদের। স্টেইং অ্যাস্লিপ, তারা দীর্ঘ সময় ঘুমাতে পারেন না, একটানা ঘুমাতে পারেন না বা ঘুমিয়ে থাকতে পারেন না। হ্যাভিং এ সেন্স অফ ইম্পেন্ডিং ডেঞ্জার, অর্থাৎ সবসময় যে একটা অজানা আতঙ্ক, মানে এই বুঝে একটা বিপদ ঘটবে এরকম একটা
অনুভূতি বা একটা সেন্স তাদের মধ্যে কাজ করে। তাদের মধ্যে প্যানিক অর ডম মানে হলো একজন মনে সব কিছু শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এরকম একটা অনুভূতি তাদের মধ্যে কাজ করে যারা অ্যাংজাইটিতে ভোগেন। হ্যাভিং টেন্স মাসলস, যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের পেশিগুলো খুব টান টান ভাব থাকে। আমরা কখন অ্যাংজাইটিকে ওয়ার্স্ট বলবো, অর্থাৎ হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট অ্যাংজাইটি ক্যান ডু? অ্যাংজাইটি যখন খুব সর্বোচ্চ খারাপ পর্যায়ে পৌঁছে তখন কি হতে পারে সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জেনে নেই। এক্সপিরিয়েন্সিং অ্যাংজাইটি কুড ইনক্রিজ দ্য রিস্ক অফ ডেভেলপিং সার্টেন লং টার্ম ফিজিক্যাল হেলথ প্রবলেমস ইনক্লুডিং ডায়াবেটিক্স, স্টমাক আলসার্স অ্যান্ড হার্ট প্রবলেমস। অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যান তাদের মধ্যে শারীরিক যে সমস্যা একটা সময় এসে বিকাশ লাভ করতে পারে, তা হলো তাদের ডায়াবেটিক্স হতে পারে, এই যে আলসার আমরা বলি স্টমাক আলসার হতে পারে, কিংবা হার্টের বিভিন্ন সমস্যা হতে পারে। তাছাড়া আরও যে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তা হলো অ্যান অ্যাংজাইটি ডিসঅর্ডার মে লিড টু সোশ্যাল আইসোলেশন, অর্থাৎ যারা অ্যাংজাইটিতে ভোগেন তারা সামাজিকভাবে নিজেদেরকে আলাদা করে ফেলেন, অ্যান্ড ক্লিনিক্যাল ডিপ্রেশন, এবং তাদের মধ্যে ক্লিনিক্যাল ডিপ্রেশন চলে আসতে পারে। অ্যান্ড ক্যান ইম্পেয়ার, তাদেরকে দুর্বল করে দেয় এ পার্সনস অ্যাবিলিটি টু ওয়ার্ক, স্টাডি অ্যান্ড রুটিন অ্যাক্টিভিটিস। অর্থাৎ যারা অ্যাংজাইটিতে ভোগেন তারা প্রাত্যহিক যে কাজ আছে, যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো অনেক সময় তারা করতে পারেন না, করার ক্ষেত্রে তারা সমস্যা বোধ করেন। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ অ্যাংজাইটি? অ্যাংজাইটির সর্বোচ্চ সীমা বা স্তর কোনটাকে আমরা বলতে পারি? এর উত্তর হিসাবে তারা যা বলতে চেয়েছে তা হলো প্যানিক লেভেল অ্যাংজাইটি ইজ দ্য মোস্ট ইন্টেন্স লেভেল অফ অ্যাংজাইটি। অর্থাৎ যারা প্যানিক ডিসঅর্ডারে ভোগেন, যাদের মধ্যে প্যানিক আছে, তাদের অ্যাংজাইটির লেভেলটা সর্বোচ্চ মাত্রায় কাজ করে। ইট এফেক্টস কিংবা ওভারওয়েলমস সামওয়ানস অ্যাবিলিটি টু ফাংশন নর্মালি। যারা প্যানিকে আক্রান্ত তারা অনেক সময় স্বাভাবিক কাজটা তারা করতে পারেন না। ইট অলসো মোস্ট ডিসরাপটিভ অ্যান্ড চ্যালেঞ্জিং। অনেক কিছুতে মানে প্রায় কিছুতে খুব সব কিছুতে বাধা, প্রতিবন্ধকতা কিংবা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় যারা অ্যাংজাইটির এক্সট্রিম লেভেলে বা হাইস্ট লেভেলে যারা চলে যায়। এ হলো অ্যাংজাইটিতে যারা ভোগেন তাদের সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে একটু বর্ণনা কিংবা অ্যাংজাইটি ডিসঅর্ডারের ছোট্ট একটা পরিচয় বা অল্প বিস্তর একটু ধারণা নেওয়ার সুযোগ। আমরা অ্যাংজাইটি সম্পর্কে একটু চিকিৎসা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। অ্যাংজাইটি সমস্যার জন্য ওষুধ এবং সাইকোথেরাপি দুটোকেই কার্যকরী হিসাবে বিবেচনা করা হয়। তবে সবচেয়ে ভালো চিকিৎসা হলো রোগীদেরকে অ্যাংজাইটি সম্পর্কে সচেতন করে তোলা। বাস মানে তারা যা বলতে চাচ্ছে, বেস্ট ট্রিটমেন্ট ফর অ্যাংজাইটি ডিসঅর্ডার ইজ লার্নিং অ্যাবাউট অ্যাংজাইটি, মাইন্ডফুলনেস, রিল্যাক্সেশন টেকনিক্স, কারেক্ট ব্রিদিং টেকনিক্স অ্যান্ড ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ মাইন্ডফুলনেস, এগুলো বিভিন্ন ধরনের এক্সারসাইজ যারা অ্যাংজাইটিতে ভোগে। কারণ অ্যাংজাইটি যেহেতু নিঃশ্বাস প্রশ্বাসের জায়গাটাকে অনেক সময় ব্যাহত করে, সেই জন্য কীভাবে আমরা মনোযোগের জায়গাটাকে যেহেতু ব্যাহত করে, কীভাবে আমরা মনোযোগের জায়গাটাকে আমরা উন্নত করতে পারি, আমরা স্বাভাবিক থাকতে পারি, আমরা কিভাবে ব্রিদিংয়ের জায়গাটা আমরা প্রপারলি বা সঠিকভাবে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে যত বেশি ধারণা দেওয়া যায় ব্যক্তি তত বেশি অ্যাংজাইটি নিয়ে তারা
ডিল করতে পারেন। এবং কিছু কিছু খাবারও অ্যাংজাইটি সমস্যা সমাধানের ক্ষেত্রে বা একটি সহায়ক ভূমিকা রাখে। আমরা যারা অ্যাংজাইটিতে ভুগছি তারা নিজেরা কিভাবে একটু ভালো থাকতে পারি সে বিষয়ে আমরা দু একটা কৌশল একটু জানার চেষ্টা করি। প্রথমে যে কৌশলটির কথা বলা হয়েছে তা হলো গেট এনাফ স্লিপ, আমাদের পর্যাপ্ত ঘুমের দরকার। ইট হেলদি ফুডস, কিপ এ রেগুলার ডেইলি শিডিউলস, মানে প্রতিদিনই আমাদের কিছু না কিছু করা উচিত। গেট আউট অফ দ্য হাউস এভরিডে, একটু বাইরে থেকে ঘুরে আসা উচিত, ঘরে না থেকে। এক্সারসাইজ এভরিডে, প্রতিদিনই একটু এক্সারসাইজ করা উচিত। স্টে অ্যাওয়ে ফ্রম অ্যালকোহল অ্যান্ড স্ট্রিট ফুডস, মানে নেশা থেকে দূরে থাকাই ভালো, এবং রাস্তার খাবার টাবার এগুলো যত কম খাওয়া যায়, এড়িয়ে চলা যায় ততই ভালো। তাছাড়া টক উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস হোয়েন ইউ ফিল নার্ভাস অর ফ্রাইটেন্ড, অর্থাৎ যখনই ভাল লাগছে না বা খুব নার্ভাস ফিল করছি কিংবা খুব ভীত সন্ত্রস্ত লাগছে, খুব দুর্বল লাগছে, সেক্ষেত্রে আমরা আমাদের পরিবারের মানুষজনের সাথে কিংবা বন্ধুবান্ধবের সাথে সময় কাটাতে পারি, তাদের সাথে গল্প করতে পারি, ভালো লাগার জায়গাটা ফিরিয়ে আনার জন্য। এ হলো আজকে আমাদের অ্যাংজাইটি নিয়ে আলোচনা করার জন্য এই পর্যন্তই আমি বলার জন্য আপনাদের সামনে আমি বেছে নিয়েছি। আমার এই আলোচনা থেকে যদি আপনারা কোনো ধারণা পেয়ে থাকেন আমি অনেক খুশি হব। আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার ভুলভ্রান্তি অক্ষমতাগুলো আপনারা অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমার ইচ্ছে প্রবল আমরা যাতে শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্য নিয়ে ভালো থাকতে পারি, আমরা যেন একে অপরকে ভালো রাখতে পারি। কারণ স্বাস্থ্যের মূল মন্ত্রই হলো শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা। সুতরাং সেই মূল মন্ত্র ধারণ করেই আমি আপনাদের সামনে উপস্থিত হই। আবার আরেক দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার এই কথা আপনারা শুনেন এবং আমাকে শোনার জন্য, আমাকে বলার জন্য আপনারা উৎসাহিত করেন, সেজন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।